স্বামী বিবেকানন্দ আমাদের বুঝতে পেরেছিলেন যে আমরা না সব ঘুমিয়ে আছি, জানো তো, আমরা মনে হচ্ছে জেগে আছি ঠিকই, কিন্তু এই জাগার কথা স্বামী বিবেকানন্দ বলছেন না। স্বামী বিবেকানন্দ যেটা বলছেন, arise, awake and stop not till the goal is reached, বলছেন না যে ওঠো জাগো যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাচ্ছ ততক্ষণ পর্যন্ত থামিও না। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্য বারান নিবদত। বুঝতে পেরেছিস ভাই? তো এই হচ্ছে ইংরেজি বাংলা সংস্কৃত তিনটেই ট্রান্সলেট করলাম। তো এই হচ্ছে যে আমরা যতক্ষণ না আমাদের গোল অ্যাচিভ করছি, গোল মানে লক্ষ্য, যে আমরা আমাদের লক্ষ্যে যতক্ষণ না পৌঁছাচ্ছি, সেটা আমার যার যেমন খুশি গোল হতে পারে। এটাই আমরা এখন ধরে নেবো যে আমার ভালো পড়াশোনা করছি, তো আমায় একটা খুব ভালো চাকরি পেতে হবে, তাই তো? এটা আমরা ধরে নিচ্ছি। কিন্তু স্বামী বিবেকানন্দ একটা আমাদেরকে ডেস্টিনেশন দিয়ে দিয়েছেন। তো সেটা কোথায় পাবে তোমরা? না, স্বামী শিষ্য সংবাদ বলে একটা গ্রন্থ আছে। স্বামী শিষ্য সংবাদে শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তীকে স্বামী বিবেকানন্দ বলছেন যে দেখো, যে আমাদের আলটিমেট গোল হচ্ছে আত্মজ্ঞান লাভ করা। স্বামী বিবেকানন্দ বলছেন যে শ্রদ্ধাবান হ, বীর্যবান হ, আত্মজ্ঞান লাভ কর, পরহিতায় জীবন পথ কর, এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। এই আমার ইচ্ছা ও আশীর্বাদ। যে প্রথম কি বললেন? শ্রদ্ধাবান হ। এই যে শ্রদ্ধাবান কি? নিজের প্রতি শ্রদ্ধা, এবং সঙ্গে সঙ্গে প্যারালালি যে অপরের প্রতি শ্রদ্ধা। আমি যদি নিজেকে শ্রদ্ধা করতে না পারি, তাহলে আমি কখনো অপরকে শ্রদ্ধা করতে পারবো না। ঠিক আছে? তো সেই জন্য নিজের প্রতি শ্রদ্ধা, আমি কারোর কাছে ছোট হব না, আমি নিজে কাউকে ছোট করব না। ঠিক তো? একটা সুন্দর রবি ঠাকুরের গানে আছে, রাজা সবারে দেয় মান, সে মান আপনি ফিরে পান, মোদের খাটো করে রাখিনি কেউ কোনো দাসত্বে, নইলে মোদের রাজার শানে মিলব কি শর্তে, আমরা সবাই রাজা। স্বামী বিবেকানন্দ এই কথা শোনাতে এসেছেন যে রাজা সবারে দেয় মান, আমি আপনি যদি মান দিতে পারি অপরকে, যদি আমরা ছোট মনে করি, বাচ্চাটা বসে রয়েছে, আমরা যদি বলি আরে তুমি কিচ্ছু জানো না, তুমি খুব ছোট, হ্যাঁ, তাহলে তোমার কথা শোনা হবে না। বলছে না, সকলেরকে মান দিতে হবে। আমি যেন স্কুল কলেজে যখন পড়াতে যাই, তো তখন একটা লাইন বলি, হ্যাঁ, তোমরা বলবে আমার সাথে, বলো, আমি একবার করে বলবো, তোমরা একবার করে বলবে, হ্যাঁ। ক্ষুদ্র মোরা, একটু লাউডলি, হ্যাঁ, তাহলে একটু তোমরাও স্বদেশ থাকবে আর কি। ক্ষুদ্র মোরা তুচ্ছ নহে, বুঝিয়ে দিতে তাই, বিশ্বপতি মুক্তাগুলি ক্ষুদ্র করেন ভাই। বুঝে গেল? মুক্ত মানে বুঝিস তো? হ্যাঁ, ওই মুক্ত থানিটের মতো বড় হয় কি? হয় না তো, একটা ছোট্ট দানার মতো, তাই না? কিন্তু তার ভ্যালু বেশি না থানিটের ভ্যালু বেশি? মুক্তর ভ্যালু বেশি। তাহলে ক্ষুদ্র মোরা, আমরা ক্ষুদ্র হতে পারি কিন্তু তুচ্ছ নয়। আমাকে আন্ডার এস্টিমেট করা যাবে না। আমি ক্ষুদ্র হতে পারি। আমার ব্যক্তিগত জীবন থেকে বলতে হবে, আমার ছোটবেলা থেকে এটা ছিল যে ক্ষুদ্র হতে পারি কিন্তু তেজস্বী হতে হবে। স্বামী বিবেকানন্দ এটা প্রথম চাইছেন, ক্ষুদ্র মোরা তুচ্ছ নহে, বুঝিয়ে দিতে তাই, বিশ্বপতি মুক্তাগুলি। বিশ্বপতি মানে ভগবান। তাহলে ভগবান কি করলেন? মুক্তাগুলি তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে বুঝাতে চাইলেন যে দেখো, আমি ক্ষুদ্র করতে পারি, কিন্তু তাকেই যখন তোমরা ওই অলংকার করে পড়বে, গয়না করে পড়বে, তখন তোমার কত মর্যাদা বেড়ে যাবে, তাই না? এরকম হয়। তো সেই জন্য আমাদের বারবার করে মনে রাখতে হবে আত্মশ্রদ্ধা। স্বামী বিবেকানন্দ বলেন শ্রদ্ধাবান হা, বীর্যবান হা, অর্থাৎ শক্তি অর্জন করো, ক্ষাত্র বীর্যের অধিকারী হতে হবে। তারপরে আত্মজ্ঞান লাভ কর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আত্মজ্ঞান লাভ কর। কারণ আমাদের প্রত্যেকের ডেস্টিনেশন, আমাদের প্রত্যেকের জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ দেব এসে আমাদের বেঁধে দিয়ে গেছেন। কি বললে? মনুষ্য জীবনের উদ্দেশ্য একমাত্র ভগবান লাভ। স্বামী বিবেকানন্দ সেটাই বলছেন, আত্মজ্ঞান লাভ। নিজেকে চেনা মানে ভগবানকে চেনা। আমাদের জীবনের উদ্দেশ্য সেই গোলক ধামে যাওয়া, আমাদের জীবনের উদ্দেশ্য সেই বৈকুণ্ঠ ধামে যাওয়া, আমাদের জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ লোকে যাওয়া।
এইটাই আমাদের জীবনের উদ্দেশ্য। আমরা ভুলে গিয়েছি, সেই জন্য আজকে আমরা এই মেদিয়া স্বামী বিবেকানন্দ ক্লাবে বসে আছি। তো কিন্তু আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে সেইখানে মন চলো নিজ নিকেতনে, সংসার বিদেশে, বিদেশির বেশে, ভ্রম কেন অকারণে। আমরা তো ভ্রমে পড়ে আছি, আমরা তো টুরিস্ট আছি, আমরা ভুলে গিয়েছি যে আমরা এখানে দুদিনের জন্য এসেছি। সেই দুদিনের জন্য এসে আমরা ভাবছি যে এখানে আমরা পার্মানেন্টলি থেকে যেতে পারবো, কিন্তু আজ পর্যন্ত কেউ কি পার্মানেন্টলি থাকতে পারবে? কেউ পার্মানেন্টলি এখানে থাকতে পারবে না। জল দিয়েছে বসে বলো। তো কেউ আমরা এখানে পার্মানেন্টলি থাকতে পারবো? পারবো না। তাহলে আমরা আমাদের কি এখানে রেখে যেতে পারবো? বলো দেখি আমার সাথে। চল চিত্যাম, চল ভিত্যাম, চল জীবনা যৌবনম, চলাচলম ইদম সর্বম কীর্তি যস্য সা জীবতি। বলা হচ্ছে চালা চিত্তাম। চিত্ত মানে হচ্ছে আমাদের মন, মনের গভীরতম অংশ, সেটা হচ্ছে চিত্ত। সেটা বলা হচ্ছে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শীল। তো সেই চিত্ত আমাদের সেইরূপ হতে হবে যে বলছে চালা চিত্তাম, সেটা চলে যাবে, থাকবে না। ছোটবেলায় ওর যেমন এখন মনের অবস্থা, এদের মনের অবস্থা সেরকম নয়। আবার পিছনে যারা বয়স্ক মায়েরা বসে রয়েছে, চুলে পলক লাগানোর সময় এসে গেছে, তাদের মনের অবস্থা সেরকম নয়। তাহলে আমাদের ওইটা চলে 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 যাচ্ছে। যে মায়েরা এক সময় খুব সুন্দর করে মজা করে বলি আর কি, জানিস তো, যে ঢাকায় জামদানি আমদানি সব কিনে স্টোর করেছে আলমারিতে, আজকে যখন একটু চুলের রংটা সাদা হয়েছে, তখন ওই স্টোর থেকে বার করে আর ওইগুলো পরা যাচ্ছে না। কেননা ওইটা আর পড়ার মতো বয়স নেই। সেটা বলে চালা চিত্যাম চালা বিদ্যাম, বিদ্যা মানে টাকা, সেটাও আমার থাকবে না, সেটাও চলে যাবে। চালা জীবনে যৌবনাম, আমার জীবন যৌবন সব চলে যাবে। কি থাকবে? চালা চালাম ইদাম সর্বাম, জগতে যা কিছু আছে সব চলে যাবে। কীর্তি যস্য সা জীবতি, যেটা তুমি করে যাবে, যে কাজটা করে যাবে, সেই কাজটা থেকে যাবে। স্বামী বিবেকানন্দ সেড, স্বামী বিবেকানন্দ বলছেন যে উন্মেচিস যখন একটা দাগ রেখে যা। ভেরি গুড। কিন্তু একটু ভেবে দেখো, এখানে একটা সুন্দর দেয়ালটা রয়েছে, তা এখানে এখন হয়তো 50-60 জন এসে উপস্থিত হয়েছে, তার বেশি উপস্থিত রয়েছে। তা আমরা এখানে প্রত্যেকে জন্মেছি, আমরা ভাবছি যে জন্মেছি যখন এখানে একটা করে দাগ রেখে যাবো। তাহলে দেয়ালটার কিরকম অবস্থা হবে রে? আর দেখতে ভালো লাগবে দেয়ালটা দেখতে? বল। হ্যাঁ, যদি আমি জন্মেছি, আমি একটা ড্র করলাম, ও জন্মেছে, ও একটা ড্রপ লাইন টেনে দিল। স্বামীজি তো বলেছেন যে জন্মেছি যখন একটা দাগ রেখে যাবো, আমরা জন্মেছি একটা করে দাগ রেখে যাবো। তাহলে কি হবে? দেওয়ালটা দেখতে ভালো লাগবে কি? ভাল লাগবে না। পরম পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দজি মহারাজ, নাম শুনেছিস কিনা জানি না, তো লোকেশ্বরানন্দজি খুব প্রাচীন সাধু ছিলেন। তো মহারাজজি এর ব্যাখ্যা দিয়েছেন, সেটা বলবো। লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন স্বামীজি এরকমটা বলেননি যে জন্মেছিস যখন একটা করে দাগ রেখে যাবে, মানে একটা করে না, একটা দাগ রেখে যেতে বলেছে। কি দাগ? না, স্বামীজি যে দাগটা কেটে দিয়ে গেলেন, স্বামীজি যে দাগটা লাইনটা টেনে দিয়ে গেলেন, সেই দাগের ওপর আমাদের একবার করে দাগটা বুলিয়ে দিতে হবে। ছোটবেলায় যখন তোরা সেই লেখা লিখতে শিখেছিলাম আমরা, যে একটা অ লিখে দিল, আমাদেরকে বলা হলো বারবার করে এই অ এর ওপর ভালো করে বলা, অ এর ওপর ভালো করে বলা, তাহলে অ লেখাটা কি হবে? প্র্যাকটিস হয়ে যাবে। গালে হাত দিবি না, সোজা বস। তো ওই গাল অ লেখাটা আমাদের কি হবে? প্র্যাকটিস হয়ে যাবে, শিখে যাবো। ঠিক সেরকম স্বামী বিবেকানন্দ যে লাইনটা টেনে দিয়ে গেলেন, লোকেশ্বরানন্দজি মহারাজ বলছেন সেই লাইনের ওপর আমাদেরকে দাগা বুলাতে হবে। কি বললাম? দাগা বুলাতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছিস? তো সেইটি আমাদের বারবার করে মনে রাখতে হবে যে আমরা কেন বিবেকানন্দের কাছে এসে বসবো। কারণ বিবেকানন্দ কি ছিলেন সেটা এক কথায় কারোর পক্ষে বলা সম্ভব নয়। তিনি মহাপুরুষ, তিনি অবতার, তিনি সমাজ সংস্কারক, বিজ্ঞানী, বিপ্লবী, লেখক, খেলোয়াড়, সঙ্গীতজ্ঞ, দার্শনিক। তিনি যে কি ছিলেন না সেটা বলা যায় না। তিনি সবকিছুর আধার।
কিন্তু আজকে আমরা কোথাও কিছু নেই, সানডে, কোথায় বাড়িতে বাবা একটু চিকেন মাটন কিনে নিয়ে যেতাম, মাকে বলতাম বা বাড়ির লোককে বলতাম, বসিয়ে বসিয়ে রান্না করে দিত, আর একটু বেশ আঙুল চেটে চেটে খেয়ে, এত সুন্দর ক্লাইমেট, এত সুন্দর ওয়েদার, একটু ঘুমোতে পারতাম। তা নয়, সব কিছু ফেলে আজকে আমরা বিবেকানন্দের কথা শুনতে বসেছি। কেন? কি প্রয়োজন? এটাও তো বুঝে নিতে হবে যে আমরা বিবেকানন্দের কথা শুনবো কেন। এই যে তোরা যখন অপরকে কনভিন্স করাবি যে না বিবেকানন্দের কথা শুনতে হবে, এই তোরা আরেকটু এগিয়ে গিয়ে, হয় না, পিছনে ঝরে যাচ্ছে, একটু এগিয়ে গিয়ে প্লিজ 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 হারমোনিয়ামটাকে একটু সামনে, হ্যাঁ প্লিজ সবাই এগিয়ে, হ্যাঁ ঠিক আছে, আবার সাইলেন্স, থ্যাংক ইউ। তো স্বামী বিবেকানন্দকে কেন জানবো? স্বামী বিবেকানন্দকে জেনে আমার কি লাভ? কারণ এখন বর্তমান পরিস্থিতিটা যেটা চলছে ভারতবর্ষ তথা গোটা বিশ্বে, যে জাতিতে জাতিতে সংঘর্ষ, ধর্মে ধর্মে সংঘর্ষ, পৌরাণিক জীবনযাত্রার সঙ্গে আধুনিক জীবনযাত্রার সংঘর্ষ, পুঁজিবাদের সঙ্গে সমাজতন্ত্রের সংঘর্ষ, নারীবাদের সঙ্গে পুরুষতন্ত্রের সংঘর্ষ, এই সমস্ত সংঘর্ষ এখন জোটবদ্ধ হয়ে পড়েছে। এর থেকে মুক্তি লাভের উপায়, মানুষের অবস্থা কিরকম? মানুষ হাসতে ভুলে গেছে। কলকাতায় গেলে দেখবি লাফিং ক্লাব হয়েছে, হাসবার জন্য ক্লাব হয়েছে, হাসতে যাচ্ছে মানুষ। সুইসাইডের রেট বেড়ে যাচ্ছে, পেপার খুললেই দেখা যাবে যে মানুষ কেবল আত্মহত্যা করছে। কেন? এটা তো ভারতবর্ষের চিত্র নয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হচ্ছে স্বামী বিবেকানন্দ রূপ মেডিসিন। যে স্বামী বিবেকানন্দ রূপ মেডিসিনকে নিত্য নিয়মিত খেতে পারবে, নিত্য নিয়মিত পড়তে পারবে, সে সেই শক্তির অধিকারিণী হবে। আচ্ছা, তোমরা সকলে গাড়ির লুকিং গ্লাস দেখেছো? দেখেছো তো? ছোট্ট একটা আয়না, সেই আয়নায় অনেক সময় দেখেছি যখন গাড়ি টাড়ি দাঁড়িয়ে থাকে, কেউ হয়তো হেয়ার স্টাইলটা ঠিক করছে, কেউ হয়তো মায়েরা লিপস্টিক ঠিক করছে, এরকম দেখেছি আর কি। সেখানে কিন্তু পুরো মুখটাকে দেখাই যায় না ভালো করে, তারই মধ্যে আমরা ওটাকে দেখার চেষ্টা করি। আচ্ছা, তাহলে এত ছোট আয়না, সেই ছোট্ট ক্ষুদ্র আয়নার বিপরীতে যদি একবার সূর্যের আলো এসে পড়ে, কি হবে? সেই আয়নার দিকে তখন কি আমরা তাকাতে পারবো? দর্পণের দিকে তাকাতে পারবো? পারবো কি? পারবো না। কেন পারবো না? জোরে বল না রে বাবা। তার যে রিফ্লেকশন পাওয়ার, সেটা এত এত বেশি যে আমরা চোখ ঝলসে যাবে। ঠিক সেরকম জানিস, আমরা হচ্ছে একটা ছোট ছোট আয়না। বিরাট সূর্য সম হচ্ছেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের বিপরীতে যদি আমরা নিজেদেরকে নিক্ষেপ করতে পারি, আমি ডেফিনেটলি বলছি যে আমার আপনার দিকে কেউ তাকাতে পারবে না। আমরা এত তেজস্বী হব। তবে কি এই তেজস্বিতার কারোর চোখ ঝলসে যাবে না। এই তেজস্বিতার দ্বারা সে উপকৃত হবে। যেমন শীতের সময় আগুন কি হয়? উষ্ণতায় সহায়তা করে। ঠিক সেরকম তার জীবন সহায়তা করবে। যে বিবেকানন্দ রূপ কি বলে সূর্য, সেই সূর্যের বিপরীতে খালি নিজেকে নিক্ষেপ করতে হবে, ব্যাস। আমার আপনার অবস্থা ক্ষুদ্র হতে পারে, কিন্তু বিবেকানন্দের তেজ যদি আমার আপনার মধ্যে পড়ে, সেই তেজ নিয়ে আমি আপনি যেখানে ছুটে যাব সেখানে কল্যাণ সাধিত হবে। এতে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। তবেই বিবেকানন্দকে পড়া, তবেই বিবেকানন্দকে নিয়ে পথ চলা, তবেই বিবেকানন্দকে নিয়ে কাজ করা, সেটা সার্থক হবে। না হলে কি হবে জানিস? আমাদের সমস্যাগুলো একটু আলোচনা করলে ভালো। বিবেকানন্দের কথা তোরা সব বইতে পড়ে যাবি, আমি যেন ওই থরলি বিবেকানন্দের জীবনী কিছু বলি না কোথাও। এই যে বিবেকানন্দ বলছেন কাজ করো কাজ করো কাজ করো, খেটে খেটে তোরা মরে যা, আমার দিকে প্রাণ জুড়া। তো এখন স্বামীজি কাজ করার কথা বলেছেন, ডেফিনেটলি বলেছেন। কি কাজ? না, স্বামীজি বলছেন যে প্রথম হচ্ছে আমাদের নিত্য নৈমিত্তিক কাজ, দ্বিতীয় হচ্ছে আমাদের নিঃস্বার্থপরতার কাজ। আনসেলফিশনেস ইজ গড, স্বামী বিবেকানন্দের ভাষায়। নিঃস্বার্থপরতাই হচ্ছে ভগবান, নিঃস্বার্থপরতাই ভগবান। এখন আমরা তো নিঃস্বার্থপর হয়ে কাজ করছি, কিন্তু কাজ করতে গিয়ে প্রচুর প্রবলেম ফেস হয়। এখানে কি সেবা টেবা কাজ হয়? কোনো কাজ করিস তোরা? করিস। দেখবি যে যখন খাতা ডিস্ট্রিবিউশন হবে, মনে করে একটা কিছু ডিস্ট্রিবিউশন করছিস খাতা,
তখন প্রচুর ছেলে পাবি, একেবারে ফটোশুট হচ্ছে, সুন্দর করে সে খাতা দিচ্ছে, কিন্তু খাতাটা দেওয়ার আগে যে খাতাটা বয়ে নিয়ে আসতে হবে না, সেই বয়ে আনবার সময় ছেলে পাবি না। তখন দেখবি একটা কি দুটি, তখন ছেলের অভাব, কিন্তু সেও বিবেকানন্দ পড়ছে, আর খাতার ডিস্ট্রিবিউশন যে করছে সেও বিবেকানন্দ পড়ছেন, কিন্তু তফাৎ অনেক বেশি, অনেক বেশি। স্বামী বিবেকানন্দ এগুলো পরিষ্কার ক্লারিফাই করে দিয়ে গেছে। আমরা বেলুড় মঠে দেখেছি, জানিস তো, বেলুড় মঠে কোনো মনে কর ইয়েতে গেল, ওই বড় বড় যে উৎসবগুলো হয়, ঠাকুরমা স্বামীজির বার্থডে সেলিব্রেশন, পাবলিক সেলিব্রেশন, সেখানে গিয়ে ভলেন্টিয়ারদের যদি জুতো ঘরে দায়িত্ব দেওয়া হয় না, বাংলার পাস হয়ে যায় মুখগুলো। ওরা ভেবে গেছে যে বাবা সব মহারাজদের সাথে থাকবো, তারপরে হয়তো এই খিচুড়ি ডিস্ট্রিবিউট করবো, কি লাইন মেনটেন করবো, একটু বেশ শাসনগিরি করবো, এই লাইনটা কেন ভাঙলেন, এরকম ভাবে দেখবেন ওই ভলেন্টিয়াররা খুব রেগে রেগে বলে, আমি তো ভয় পেয়ে যাই ওদের বকুনি দেখে, তো ওই বড় বলে এই লাইনটা কেন ভাঙলেন, ঠিক করে লাইনে আসো, এইসব ভেবে টেবে এসছে। এবার মহারাজরা হয়তো বলে দিলেন, না তোমার আজকে ওই শুজ ডিপার্টমেন্টে মানে জুতো ঘরে তোমার আজকে ডিউটি। মহারাজ ওখানেই কি থাকতে হবে সারাদিন? হয়ে গেল, তাহলে স্বামী বিবেকানন্দের কাজ করতে এসেছি আমরা, কিন্তু আমার চয়েস মতো কাজ করতে হবে, যে না আমাকে এটা দিলে আমি করব। স্বামী বিবেকানন্দ কি বলছেন শোনো মন দিয়ে, স্বামী বিবেকানন্দের বাণী যদি পড়ো, সেখানে স্বামী বিবেকানন্দ বলছেন, মনের মতো কাজ পেলে তো সবাই করতে পারে, যে সব কাজকে মনের মতো করে নিতে পারে সেই তো মহান। ক্লিয়ার? তাহলে বলেছিলাম বক্তৃতা দিলে হাততালি পড়বে, শব্দ হলো, ভেরি গুড। তো স্বামী বিবেকানন্দ এইভাবে বক্তৃতা দিতেন, যে বক্তৃতা দেওয়াটা শুধু বক্তৃতা দেওয়া নয়, রাজনৈতিক বক্তৃতা নয়, বক্তৃতার মধ্যে দিয়ে শক্তি প্রদর্শন হয়। এই যা বলছি সেগুলো যদি অন্তরে গেঁথে নিতে পারো, তাহলে দেখবে জীবনটা ঠিক ঠিক গঠন হবে। আর নয়তো শুধুমাত্র ওই স্বামীজির কথা পড়ে গেলাম, কিচ্ছু বুঝলাম না, থোর করি খাড়া আর খাড়া করি থোর, এই তো দেখলাম। আমি এতদিন 14 বছর 15 বছর হয়ে গেল মঠ মিশনে যাচ্ছি, ভলেন্টিয়ারদের তো তাই তো দেখলো, উচ্চে ওই আত্মজ্ঞান লাভের দিকে কেউ সচেষ্ট হচ্ছে না। স্বামী বিবেকানন্দ চাইলেন তো আত্মজ্ঞান লাভ করো, সেটার দিকে কেন ধাবিত হব না? কি করে ধাবিত হব? এইটি নেক্সট প্রবলেমের কথা বলি। স্বামীজি বললেন কাজ করতে, আমরা কাজ করছি, কিন্তু কাজ করবার সময় যে প্রবলেমগুলো ফেস হবে, সেই প্রবলেমগুলো সলভ করবো কার কাছে গিয়ে, সেই লোক বড় অভাব জগতে, ভীষণ অভাব। আমি নিজে ছাত্র অবস্থায় কাজ করতে গিয়ে দেখেছি, একমাত্র মহারাজরা, একমাত্র সাধুরা ব্যতীত কোনো গৃহস্থের ক্ষমতা নেই যদি সেই গৃহস্থ সাধু জীবন যাপন না করে। অনেক গৃহস্থ আছে যারা সাধু জীবন যাপন করে, তারা হয়তো পারবে, ডেফিনেটলি পারবে, তারা সেই মীমাংসা করে দিতে, কিন্তু সাধারণ কারুর ক্ষমতা নেই যে এর মীমাংসা করে দেবে। কিরকম বলি, যারা কাজ করিস তবেই তারা প্রবলেম ফেস করবি, পথ চলতে গেলে তবে তো হোঁচট খাবি, না যদি বাড়িতে বসে থাকিস তাহলে তো হোঁচটটা কোথায় খাবো সেটা তো আমরা জানতে পারবো না। তাহলে যারা কাজ করিস তাহলে কিরকম সব প্রবলেমগুলো ক্রিয়েট হয় সেটা বলছি। যে কাজ করতে গেলি, কাজ করতে গিয়ে দেখছিস যে ওর সঙ্গে আমার একটু মন কষাকষি হচ্ছে, ওর সঙ্গে আমার একটু ঝগড়া হয়ে যাচ্ছে, ওর সঙ্গে আমার ঠিক মানে মতের মিল হচ্ছে না, তাই হয় না? অবশ্যই হয়। যদি না হয়, স্বামীজি বলছেন যে কাজে কোনো বাধা নেই সেটা জানবে কোনো ভালো কাজই না, স্বামীজির কথা। তো যদি বাধা আসে তবেই জানবে সেটা ভালো কাজ। তো সেই জন্য ওইটাতে আমাদের বেশি 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 করে বাধা আসে। তো এখন সেই বাধাটাকে আমরা কি করে ওভারকাম করব? বাধাটা তো জেনে গেলাম যে এটা আমার বাধা আছে, এটা আমার ডিস্টারবেন্স করবে, এটা আমাকে প্রবলেম ক্রিয়েট করবে, তো কিন্তু সলিউশন কি আছে? শোনো, এই মায়েরা ভালো বুঝতে পারবে, একটা এক্সাম্পল দেবো। হ্যাঁ, এরাও বোঝে হয়তো। দেখবেন মায়েরা যখন মার্কেটে শাড়ি কিনতে যায়, হ্যাঁ, একটা দোকানে শাড়ি কিনতে গেল, শাড়ি কিনতে গিয়ে যে সেলসম্যান আপনাকে শাড়ি দেখাচ্ছেন, আপনি 10টা 15টা শাড়ি বার করানোর পরে না, এটার থেকে আমার একটাও পছন্দ হচ্ছে না। তো তখন যে সেলসম্যান আপনাকে মানে যে কি বলে এটাকে কর্মী, তো কর্মী যখন ওই দোকানের দেখাচ্ছে, সে কিন্তু মনে মনে খুব বিরক্ত হচ্ছে যে ইস, এতক্ষণ ধরে খাটালো, এতগুলো শাড়ি আমাকে দিয়ে খোলালো, কিন্তু একটাও পছন্দ হলো না। কিন্তু আপনাকে মুখে কিছু বলবে না,
আপনাকে মুখে কিছু বলবেন, তখন একটা স্মাইলি দিয়ে আরেকটা দেখাই, তখন এরকম বলে বসবে যে আরেকটা দেখাই, মানে তখন চেষ্টা ছাড়বে না যে আপনার পছন্দ হওয়াটা নিয়ে। তো এখন সে কেন স্মাইলিটা দিচ্ছে? কারণ সে জানে যে ওই যে আপনি যে কিনতে গিয়েছেন সেই আপনার সঙ্গে সেই সেলসম্যানের কোনো লেনাদেনা নেই, কোনো লেনাদেনা নেই। ওই যে ক্যাশ কাউন্টারে মালিক বসে আছে, সেই মালিক আমাকে অবজার্ভ করছে, মালিক দেখছে যে আমি যদি স্মাইলি না দিয়ে আরেকটা না দেখাই, আমি যদি আপনার সঙ্গে বাজে ব্যবহার করি, তাহলে আমার মাসের শেষে বেতন কেটে নেবে, মাসের শেষে বেতন কেটে নেবে। আমার লেনাদেনা হচ্ছে মালিকের সাথে, যে কাস্টমার এসেছে তার সঙ্গে তো আমার লেনাদেনা নেই। আমাদেরও ঠিক তাই, আমাদের লেনাদেনা হচ্ছে ভগবানের সাথে। ভগবান আমাদেরকে অবজার্ভ করছে, আমরা স্মাইলি দিয়ে সব সময় সকলের সাথে কাজ করে যাব, কাস্টমার তো আমরা আছি, তো আমাদের আপনাদের সাথে কোনো লেনাদেনা নেই। ক্লিয়ার? বোঝা গেল? সমস্যা সলভ হলো? তো এইরূপ ভাবে যদি আমরা সমস্যায় পড়ি, তো আমাদের মনে করতে হবে যে স্বামী বিবেকানন্দ আমাদেরকে অবজার্ভ করছে। স্বামী বিবেকানন্দ আমাদের জীবনের শেষে এই যে ওই ছোট্ট সৌদিক এত সুন্দর গান গাইলো, সেই গানের শেষ লাইনে বলা হলো, তব কাজে যেন জীবন যায়, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়। তো এই তব কাজে যেন জীবন যায়, যে আমার তোমার আলটিমেট যে স্বামীজির কাজ করতে করতে কি আমার জীবনটা যাবে, না আমি ওই বিছানায় শুয়ে শুয়ে মরে যাবো। পরম পূজ্যপাদ স্বামী চেতনানন্দজি মহারাজ নাম শুনেছি? সার্চ করে দেখবি, মহারাজ এখন হলিউডে আছে, আমেরিকাতে বহু বছর ধরে আছেন। মহারাজের প্রচুর বিখ্যাত বিখ্যাত বই আছে। তো সেই মহারাজ বলেছেন এই শরীরকে, যে মহারাজ বলতেন যে দেখ, ওই বিছানায় শুয়ে শুয়ে মরবি না, বিছানায় শুয়ে শুয়ে মরা ভালো না। যখন শরীর খারাপ হবে তখন বেশি বেশি করে কাজ করবি, কাজ করতে করতে শরীরটা চলে যাবে। তারপরে এই লাইনটা আমাকে শুনিয়েছিলেন, স্বামীজির গানে আছে, তব কাজে যেন জীবন যায়। এইটা শুধু গান গাইলে হবে না, গানের কথাগুলোকে অনুভবে আনতে হবে, গানের কথাগুলোকে আচরণে আনতে হবে। এই যে আমরা বললাম আমাদের একটা নিজস্ব গোল থাকতে পারে, যে আমার গোল কি, আমার লক্ষ্য কি, না আমার একটা ভালো চাকরি পেতে হবে, আমার একটা ভালো ক্যারিয়ার তৈরি করতে হবে। তো স্বামী বিবেকানন্দ বলছেন ক্যারিয়ারের থেকে আগে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হচ্ছে ক্যারেক্টার তৈরি করা। চলো আমার সাথে বলো, ক্যারিয়ার with character is hero. Career without character is very good. এবার ওদের জন্য একটা হাত দেন, ঠিক আছে? দেখ তোরাই বলে দিচ্ছিস। তাহলে ক্যারিয়ার উইথ ক্যারেক্টার ইজ হিরো, ক্যারিয়ার উইদাউট ক্যারেক্টার ইজ জিরো। যে আমরা যদি ক্যারিয়ার তৈরি করব, আমরা চাকরি করব, আমরা ভালো টাকা ইনকাম করব, কিন্তু আমার যদি চারিত্রিক দৃঢ়তা না হয়, আজকে তো দেখতে পাচ্ছি সার্জিগরের সেই ডক্টর, তিনি কত শিক্ষিত কিন্তু তার চরিত্র হয়তো ঠিক নাই। তাহলে স্বামী বিবেকানন্দ কি চাইলেন? ক্যারিয়ার তৈরির সাথে সাথে ক্যারেক্টার তৈরি। মানতে রাজি সকলে? এক বাক্যে স্বীকার করতে পারো তোমরা? তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা আগে ক্যারেক্টার তৈরি করবে। যদি আগে আমরা ক্যারেক্টার তৈরি করতে পারি, যদি আমরা চরিত্র হতে পারি, চরিত্রবান হতে পারি, স্বামী বিবেকানন্দ বলছেন এই যে তোমরা নারীরা বসে রয়েছ, সেই নারীদের মধ্যে থেকে গার্গী মৈত্রীর মতো আবার সেই পুনরায় ঐতিহাসিক যুগে নারীদের অভ্যুদয় ঘটবে। স্বামী বিবেকানন্দ এইটাই বিশ্বাস করতেন। কিন্তু তার জন্য কি করতে হবে রে? তার জন্য বিবেকানন্দকে আশ্রয় করতে হবে, তার জন্য বিবেকানন্দকে প্র্যাকটিক্যাল বিবেকানন্দকে ধরতে হবে। ওই শুধু ধরবড়ি খাড়া বড়ি ধর, ওই বাণী রচনা পড়ে নিলাম, কমপ্লিট ওয়ার্ক শেষ করে নিলাম, ও কি হয়? ও কিচ্ছু হয় না। ওইটা একটা বলতে পারবো যে হ্যাঁ আমি কমপ্লিট ওয়ার্কসের 10 ভলিউম শেষ করেছি, কিন্তু যদি শেষ করে আমার চারিত্রিক কোনো পরিবর্তন না হলো, আমার যদি কোনো ডেভেলপমেন্ট না হলো, তাহলে কি হলো? আমি একটা খুব মজার কথা বলি, জানিস তো? একবার আমি ওই আরোগ্য ভবন, নাম শুনেছিস কি জানি না, বেলুড় মঠে একটি আরোগ্য ভবন আছে যেখানে রিটায়ার্ড সাধুরা থাকে, রামকৃষ্ণ মিশনের রিটায়ার্ড সাধুরা।
তো সেই মহারাজদের আমি খুব সেবা টেবা করতাম। মহারাজদের কাছে যাওয়া, নিত্য যাওয়া এসব ছিল। মহারাজদের কোলে পিঠেই আমি বড় হয়েছি। তো সেই ওখানে একজন মহারাজ ছিলেন, মহাদেব মহারাজ, স্বামী সগুণানন্দজি। তা মহারাজ যে কাছে যখন সেবায় যেতাম, তো মহারাজ বলতেন, জানিস একটা জায়গায় আমি 25 বছর ধরে লীলা প্রসঙ্গের ক্লাস নিতে যাচ্ছি। লীলা প্রসঙ্গ স্বামী শারদানন্দজির লেখা ঠাকুরের লাইফ হিস্ট্রি। তো লীলা প্রসঙ্গে ক্লাস নিতে যাচ্ছেন। মহারাজ 25 বছর ধরে একটানা ক্লাস নিচ্ছেন? বলছে হ্যাঁ রে, একটানা ক্লাস নিচ্ছে। আমি বললাম তাহলে তো ভক্তদের খুব ডেভেলপ, ইমপ্রুভ করেছে ভক্তরা। বলছে হ্যাঁ, কিরকম ইমপ্রুভ করেছে শুনবি? বললাম হ্যাঁ মহারাজ, নিশ্চয়ই শুনবো। তা ঠাকুর মহারাজ বলছেন যে দেখ, আমি যখন 25 বছর আগে ক্লাস নিতে গেছি, তখন ঠাকুরের একটা এক্সাম্পল, সহজ এক্সাম্পল আমি দিয়েছিলাম। কি মহারাজ? না, তখন মহারাজ বলছেন যে ওই ঠাকুর বলেছেন যখন চারা গাছ ছোট থাকে তখন একটা বেড়া দিতে হয়, কাভার্ড করতে হয়, না হলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। তো এরকম একটা ঠাকুরের এক্সাম্পল আছে, আপনারা জানেন বা জানেন না, এটা জেনে রাখুন। এবার এটা তো নিশ্চয়ই বোঝেন যে একটা ছোট্ট যদি আমরা চারা গাছ পুঁতি, তাহলে সেটা যদি বেড়া না দিই তাহলে ছাগল গরুতে খেয়ে ফেলবে। তো সেইটি জন্য একটা বেড়া দিতে হয়। তো বেশ ভালো কথা। মানে আধ্যাত্মিক জীবন যখন শুরু করতে হবে, এটা ঠাকুর স্পিরিচুয়াল টার্মসটা বলছি ঠাকুরের, যে আধ্যাত্মিক জীবন যখন শুরু করতে হবে তখন আমাদেরকে এরকম একটা গার্ড দিতে হবে, আমাদের নিজেদেরকে সেটা তৈরি করতে হবে। তো মহারাজ খুব ভালো কথা। মহারাজ তখন বলছে দেখ, আমি 25 বছর বাদে যখন ক্লাস আবার নিই, তো তারাই যারা যারা রয়েছে সেই 25 বছর আগে যারা ক্লাস শুরু করেছিল, তারাই এখন আমাকে এসে ঠাকুরের বাণী শুনিয়ে দেয়। তারা তখন অনেক ইমপ্রুভ করেছে না? আলো মহারাজ তারা কি বলে না, তারাই এসে বলে মহারাজ আপনি সেই 25 বছর আগে আমাদের বলেছিলেন, আমরা কেউ ভুলিনি যে আপনি বলেছিলেন ঠাকুর বলেছে চারা গাছ থাকলে চারা গাছটা বেড়া দিতে হয়। মহারাজ তখন দুঃখ করে বলছে হ্যাঁ, এই 25 বছরের চারা গাছটাকে আমি আর বড় করতে পারলাম না। বুঝতে পারলাম? তাহলে ওই বাণী রচনা পড়ে শেষ করে ফেললাম, কমপ্লিট ওয়ার্ক শেষ করে ফেললাম। আমার চারা গাছ যদি চারা গাছই থেকে গেল, সেই চারা গাছটা যদি আমার না বড় হলো, শ্রীরামকৃষ্ণদেব তারপরে কি বললেন এক্সাম্পলটা বলি। ঠাকুর বলছেন চারা গাছ যখন বড় হয় তখন আর বেড়ার প্রয়োজন হয় না, তখন সেই গাছের গুড়িতে হাতি যদি বেঁধে দেওয়া যায় তাহলে গাছের কিছু করতে পারে না। চারা গাছটা আমাদেরকে বড় করতে হবে, তো সেই দিকে আমরা কেউ নজর দিই না, সমস্যা এই জায়গায়। এই জন্য মানুষ তৈরি, স্বামী বিবেকানন্দ তো বললেন ইজ মাই মিশন, কিন্তু কি মানুষ, কোন মানুষের কথা বললেন সেইটা বেশি ইম্পর্টেন্ট। স্বামী বিবেকানন্দের স্বদেশ মন্ত্রে সবাই পাঠ করলো, হে গৌরীনাথ, হে জগদম্বে, আমায় মনুষ্যত্ব দাও, মা আমার দুর্বলতা কাপুরুষতা দূর করো, আমায় মানুষ করো। স্বামী বিবেকানন্দ বলছেন গরুকে বলতে হয় না তুমি মিথ্যা কথা বলো না, গরু মিথ্যা কথা বলে না, গরু গরুই থেকে যায়। দেওয়াল চুরি করে না, দেওয়াল দেওয়ালি থেকে যায়। মানুষ মিথ্যা কথা বলে, মানুষ চুরি করে থাকে। মানুষ চাইলে মানুষ দেবতা হতে পারে। এটা হচ্ছে আমাদের মূল কথা, যে আমরা যদি চাই, ইফ ইউ থিংক আই ক্যান, আমরা কি চাইছি দেবতা হতে? আমরা কি চাইছি? স্বামী বিবেকানন্দ তো বলেছেন আমি যা হতে পারতাম আমার সন্তানেরা, আমি চাই তার থেকেও বড় হবে, তার থেকেও বড় হবে। এই যে এত আমি একটু স্বামী বিবেকানন্দের কি বলে এগুলোকে, যে গুণাবলী, সেগুলো একটু বলি এক এক করে। হ্যাঁ, যে স্বামী বিবেকানন্দের এই ছবিটা আমি একদম পছন্দ করি না। এটা তো প্রথম কথা একটা চিত্রিত ছবি, এটা বলে রাখি তোদেরকে সবাইকে। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের একটা ছবি আছে, সেই ছবিটা, এই বড় ছবিটা কেউ ছবি ওখানে রাখতে হয় সেটা শিখিয়ে দিয়ে যাই। হ্যাঁ, স্বামী বিবেকানন্দের শিকাগোয় তোলা একটা ছবি আছে, যেটা ব্রাউন কালারের, তিনি একটা ওই আলখাল্লা টাইপের পড়ে আছেন, হাতটাকে এইভাবে দাঁড়িয়ে আছে, চোখে চোখ। আরেক এইটা একটা ছবি, আর একটা আলমোড়াতে তোলা ছবি, যেটা লাঠি হাতে, মস্তক মুন্ডিত, চক্ষু উন্মিলিত, এরকম। এটা তো পূজার ছবি নয়, এরকম ছবিগুলো না, ঠিক আছে? কোন ছবি রাখতে হবে সেটা শিখে নিতে হবে, কারণ
এই ছবিগুলো রাখতে পরম পূজ্যপাদ স্বামী বীরেশ্বরানন্দজি হচ্ছে রামকৃষ্ণ মিশনের 10th প্রেসিডেন্ট মহারাজ ছিলেন, 10ম সংঘ গুরু ছিলেন। তিনি বারণ করতেন যে কোন ছবি রাখতে হয়, কোন ছবি রাখতে হয় না। ঠাকুরমা স্বামীজির এখন কত এডিটেড সব ছবি বেরিয়েছে না, এগুলো একদম মহারাজ পছন্দ করতেন না। ওই জন্য জেনে নিতে হয় কোন ছবি রাখবো, কোন ছবি রাখবো না। কারণ কেন জানিস না, ওই যে রিফ্লেকশন, ওটা তো আমাদের মনের ওপর একটা রিফ্লেক্ট করে, তো সেটার রূপ আমাদের প্রতিক্রিয়া হয়। যাই হোক, তো এই যে স্বামী বিবেকানন্দের যে গুণাবলী, যে আমরা মনে করি যে এই গেরুয়া পরে আছে মানেই আমাকেও বোধহয় এই যে মহারাজজি এসছেন আমার মতো এরকম মস্তক মুন্ডন করে গেরুয়া পরতে হবে না। স্বামীজি বলছেন না কোথাও, স্বামীজি বলছেন যেটা সেটা হচ্ছে মানুষ হতে হবে। স্বামীজিকে জিজ্ঞেস করা হলো, স্বামীজিকে বলা হলো যে আপনি সরাসরি এরকম দেশের জন্য কাজ করছেন না কেন? তখন তো পরাধীন ভারতবর্ষ, দেশের জন্য কাজ করছেন না কেন? তো স্বামী বিবেকানন্দ বললেন যে আমি তো চাইলে কালকেই তোমাদের স্বাধীনতা এনে দিতে পারি, কিন্তু সেই স্বাধীনতা তোমরা রাখবে কেমন করে? মানুষ কোথায়? মানুষ কোথায় যে তোমরা সেই স্বাধীনতা ধরে রাখতে পারবে না? তার জন্য সবার আগে চাই মানুষ। তো এই মানুষ হতে গেলে গেরুয়া পড়তে হয় না। মানুষ হতে গেলে আমি যে প্ল্যাটফর্মে আছি, আমি হয়তো গৃহস্থ জীবনে আছি, কি আমি কি বলে যে অফিসে কাজ করছি, কি আমি গান গাইছি, কি আমি অভিনয় করছি, কি আমি ছবি আঁকছি, যা করছি, সেই জায়গা থেকে যদি বিবেকানন্দকে আমরা আঁকড়ে ধরি, তাহলে আমরা আমাদের চরম লক্ষ্যে পৌঁছাবো। প্রথম গান দিয়ে শুরু করি। এখানে এত সুন্দর সব গান হলো, ছেলেরা মেয়েরা সব গান গাইলো। গানের সঙ্গীত রাজ্যে সরস্বতী কাকে বলা হতো? কাকে বলা হতো? হ্যাঁ, সঙ্গীত রাজ্যে সরস্বতী কাকে বলা হতো রে? হ্যাঁ, বল জুড়ে লতা মঙ্গেশকরকে বলা হয় যে সঙ্গীত রাজ্যের সরস্বতী, যে তিনি হচ্ছে সাক্ষাৎ সরস্বতী। দেখবি, খেয়াল আছে কিনা তোদের জানি না, আজ থেকে 2 বছর আগে সরস্বতী পূজার দিনই ওনার শরীরটা গেল, যে ওনার শরীর এক্সপায়ার করলো, সেদিন কিন্তু সরস্বতী পূজাই ছিল। তো সেই সঙ্গীত রাজ্যের সরস্বতী লতা মঙ্গেশকরকে বলা হয়। সেই লতা মঙ্গেশকর যখন ওই যে স্বামী বিবেকানন্দ বলছেন না, আমি যা হতে পারতাম আমার সন্তানেরা তার চেয়েও বড় হবে, তো এইটা প্রমাণ দেখো। তো লতা মঙ্গেশকর যখন ছোট্ট, 4-5 বছরের বয়স, সেই বয়স থেকে তিনি গান প্র্যাকটিস করতেন, সঙ্গীত চর্চা করতেন। তার গোটা ফ্যামিলি গানের জগতের মানুষ। তো সেই যখন গান প্র্যাকটিস করছেন, তখন তার বাবা তাকে একটা বলেছিলেন কথা, সেটা তোমরা গুগলে সার্চ করলে দেখতে পাবে, ছবি আছে। তো তখন তার বাবা বলেছিলেন যে দেখো, তুমি ওই মা সরস্বতীর মূর্তির সামনে বসে যদি সঙ্গীত প্র্যাকটিস করো, তাহলে তুমি সঙ্গীত রাজ্যের চরম শিখরে পৌঁছাতে পারবে না। বলে স্বামী বিবেকানন্দের একটা বিরাট আবক্ষ ছবি সেটা গিফট করেছিলেন, এবং তিনি আমৃত্যু লতা মঙ্গেশকর সেই বিবেকানন্দের ছবির সামনে দাঁড়িয়ে তিনি রেওয়াজ করেছেন। তার গলায় একটাই লকেট ঝুলতো, জানিস, সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের। তিনি একটা কলকাতার একটা অনুষ্ঠানে এসেছেন, ওই লকেটটা পরে আসতে ভুলে গেছেন, তিনি শো করলেন না, চলে গেছিলেন। কেন না, বিবেকানন্দের লকেটটা তার গলায় ছিল না। এগুলো জানিস? জানিস না? আচ্ছা, লতা মঙ্গেশকর তো একটু ব্যাকডেটেড। এখনকার একটু কথা বলি, যাদের হোয়াটসঅ্যাপ আছে আমি এগুলো সব ভিডিওগুলো পাঠিয়ে দেবো তোদেরকে। এখন তো প্রকাশ্যে সব বেরিয়েছে। তো এখনকার দিনের একেবারে যার নাম করলে গোটা হল হাততালিতে ফেটে পড়ে, অরিজিৎ সিং। সেই তিনি প্রকাশ্যে বলছেন যে আমি এই যে এত আমার পপুলারিটি, আমি যে এরকম জীবনযাপন করি, যারা তোমরা জানো অরিজিৎ সিং এর লাইফস্টাইল বা জীবনযাপন নিয়ে, দেখবে একটা সিম্পল লাইফ লিড করেন। তো তিনি বলছেন প্রকাশ্যে ইন্টারভিউতে যে আমি বিবেকানন্দের ফলোয়ার, যে আমি বিবেকানন্দকে আঁকড়ে ধরেছি। দেখো, আজকের এই বর্তমান ভয়াবহ যে পরিস্থিতি চলছে, সেখানে অরিজিৎ সিংকেই সবাই একেবারে মাথায় তুলে নাচছে, তাই না? এখন সোশ্যাল মিডিয়া খুললেই তো তোমরা দেখতে পাচ্ছ। তো সেই কেন বিবেকানন্দকে ফলো করছে, বিবেকানন্দের তেজ তার মধ্যে রয়েছে, মানো আর চাই না মানো। তো এটা গেল তার সঙ্গীতের। এবার হচ্ছে এখনকার দিনের সঙ্গীতের দিক। এবার বিবেকানন্দের সঙ্গীতের কথা বলি, তোমাদের ভালো লাগবে। বিবেকানন্দ অদ্ভুত গান গাইতেন। তার গান সম্বন্ধে গিরিশচন্দ্র ঘোষ বলেছিলেন
যে মনোচল নিজ নিকেতনে তো সবাই গায়, কিন্তু নরেন যখন গায় সত্যি সত্যি নরেনের মন নিজ নিকেতনেই চলে যায়, এবং সেই নরেনের গান শুনেই একমাত্র শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হয়েছিলেন, আর কারোর গান শুনে হয়নি। এই হচ্ছে আমাদের রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তিনি বলেছিলেন নরেন যেদিন আসে না সেদিন আমাদের ব্রাহ্ম সমাজের আসরটা ঠিক ঠিক জমে না। এই নরেন যেদিন আসে না ব্রাহ্ম সমাজের আসরটা ঠিক ঠিক জমে না, এই কথা বলেছিলেন। এটা তো গেল বিবেকানন্দের গানের পারফরমেন্স। এইবার বিবেকানন্দ গান সম্বন্ধে কি বলেছেন সেটা শোনায়। বিবেকানন্দ তখন গান সম্বন্ধে কি বলেছেন সেটা বলি। প্রথম বিবেকানন্দ বলছেন ভবিষ্যতের সঙ্গীত কেমন হবে সেটা বলতে গিয়ে বলছেন যে ভবিষ্যতের সঙ্গীত হবে যে কীর্তনের আমাদের ভাবভক্তিটাকে নিতে হবে, কীর্তনের ভাবভক্তিটা নিতে হবে, আর ধ্রুপদ থেকে ধ্রুপদের গ্রামারটা নিতে হবে। এই দুয়ের সংমিশ্রণ ঘটাতে হবে। এই দুয়ের সংমিশ্রণে যে গান রচিত হবে সেই গানই ভবিষ্যতে ভারতের সঙ্গীত হবে। শুধু বলছেন না, লিখছেন, রচনা করছেন, সুরারোপ করছেন, কে দেখিয়ে দিচ্ছেন। খণ্ডন ভব বন্ধন আর রামকৃষ্ণ মিশনের আরাত্রিক ভজন বিবেকানন্দ লিখলেন, সুর দিলেন, কে দেখিয়ে দিলেন যে ভারতের ভবিষ্যতের সঙ্গীত কি হবে। ওখানে ধ্রুপদ আছে, খেয়াল আছে, টপ্পা আছে, কীর্তন আছে, এই চারটে সংমিশ্রণ আছে খণ্ডন ভব বন্ধনে। তোমরা জেনে রাখো এটা না জানলেও, ঠিক আছে। নেক্সট, এবার বিবেকানন্দ তো দেখালেন গানের সম্বন্ধে গ্রামারটা। এবার তখন তিনি ভিখারি সন্ন্যাসী, পরিব্রাজক, তখনও ফেমাস হননি, মানে বিবেকানন্দ তখনও মানে পরিচিত মুখ নন, বিদেশে যাননি, তখন ভারত পরিভ্রমণ করছেন। তখন মহীশূরের রাজার রাজসভায় তিনি গিয়ে হাজির হয়েছেন। মহীশূরের রাজার রাজসভায় একজন বিরাট সঙ্গীতজ্ঞ এসেছেন ফ্রান্স থেকে। সেই ফ্রান্স থেকে সঙ্গীতজ্ঞকে বিবেকানন্দ বলছেন পৃথিবীর, এবার ভারতবর্ষেরটা বললেন, এবার পৃথিবীরটা বলছেন, পৃথিবীর ভবিষ্যৎ সঙ্গীত কেমন হবে। এগুলো সব তোমাদের কাছে অজানা তথ্যই বলছি, কিন্তু মুখ চোখ থেকে তাই মনে হচ্ছে। তো এই হচ্ছে পৃথিবীর ভবিষ্যৎ সঙ্গীতটা কেমন হবে। বলছেন ভারতবর্ষের ধ্রুপদের গ্রামারটা নিতে হবে, আর ওয়েস্টার্ন মিউজিকের আমাদের কনসার্ট, এটা হারমোনি ঘটাতে হবে, ঐকতানটা নিতে হবে। এই দুয়ের সংমিশ্রণে পৃথিবীর ভবিষ্যতের সঙ্গীত রচিত হবে। মহীশূরের রাজা দেখে অবাক, বলছি এ জানতাম ভিখারি সন্ন্যাসী, জ্ঞান আছে জানতাম, কিন্তু সঙ্গীত সম্বন্ধে এত পারদর্শী এটা জানা ছিল না। এটা তো গেল তার সঙ্গীতের দিক। এইবার বলি তার অভিনয়। এই বিবেকানন্দ যখন নরেন্দ্রনাথ দত্ত রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে থিয়েটার করেছিলেন, এটা জেনে রাখো। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ব্রাহ্ম সমাজে থিয়েটার করতেন। তো যখন তিনি ওই পাশ্চাত্যে গিয়ে বক্তৃতা রাখলেন, সেই বক্তৃতা দেওয়ার পরের দিন সকালবেলা কাগজে, ওখানকার খবরের কাগজের রিপোর্ট সেটা শোনায়। বিবেকানন্দের চিত্র মাঝখানে, তার একদিকে হচ্ছে ভগবান বুদ্ধ, একদিকে জেসাস ক্রাইস্ট, তার নিচে লেখা রয়েছে যে যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ, যিশু বুদ্ধের সমপর্যায়ের মহাপুরুষ, তলায় হেডলাইন। কলকাতার খবরের কাগজের হেডলাইন হলো যিশু বুদ্ধের দলের মহাপুরুষ। আর এইদিকে বিবেকানন্দের বন্ধুর এক বাবা, সে একেবারে ওই পায়চারি করছে, ব্রাহ্ম সমাজের নেতারা কুকথা রটাচ্ছে, বলছে ও তো বিরাট একটা অভিনেতা, এই তো 8-10 বছর আগে আমাদের ব্রাহ্ম সমাজে অভিনয় করতো, ও কি করে এত বড় ধর্ম নেতা হয়ে গেল বুঝতে পারছে না অভিনেতা থেকে। তো তখন এই বন্ধুর বাবা ঘরের মধ্যে পায়চারি করছে, আর আগে গজগজ করছে, তার ছেলেকে বলছে দেখ এই তো নরেন কিছুদিন আগে এসে চা খেতে খেতে আড্ডা দিত, আর ও এত বড় যিশু বুদ্ধের দলের সমপর্যায়ের মহাপুরুষ হয়ে গেল, বুঝতে পারা যাচ্ছে না। এই তার বিরাট অভিনয় ক্ষমতা। এবার তার ড্রয়িং বলি, পেন্টিং। বিবেকানন্দ তার মধ্যম ভ্রাতা ভূপেন্দ্রনাথ, তিনি খুব সুন্দর লিখেছেন বিবেকানন্দের জীবনী লিখতে গিয়ে। বলছেন দাদা ছোটবেলা থেকেই রং তুলি নিয়ে খেলতে বড় ভালোবাসতো, কিন্তু তথাকথিত তিনি খুব একটা আঁকা প্রথম থেকে আঁকেননি, ড্রয়িং করেননি। কিন্তু আমেরিকাতে যখন ছিলেন, বেদান্ত সোসাইটি যেখানে এখন স্বামী সর্বপ্রিয়ানন্দজি মহারাজ রয়েছেন, সেইখানে যখন স্বামী বিবেকানন্দ ছিলেন, সেই স্বামী বিবেকানন্দ সেখানে একজন আর্টিস্টের কাছে, এই আমার সময় আছে তো, 1 ঘন্টা হয়ে গেছে, বলবো তো? হ্যাঁ। তো সেই আর্টিস্টের কাছে একদিন তিনি ওই আঁকা ড্রয়িং শিখতে শুরু করলেন। সেই ড্রয়িং যখন শিখতে শুরু করলেন, 1 সপ্তাহের মধ্যে এমন তিনি পেন্ট করতে শুরু করলেন, এমন তার আঁকতে শুরু করলেন
যে বড় বড় আর্টিস্টদের হার মানিয়ে দিলেন। ওইখানে বসে টিফিন করতে করতে এই যে আমরা স্বামী রামকৃষ্ণ মিশনের লোগোটা দেখতে পাই, কি লোগো দেখি, যে একটা সুন্দর সাপ বেশ গোল করে বেষ্টন করে আছে, সেখানে একদম তরঙ্গায়িত জল, সেখানে একটা লোটাস রয়েছে, সেই লোটাসের উপর একটা ওই হাঁস রয়েছে, রাজহাঁস রয়েছে, একটা সান রয়েছে, সূর্য রয়েছে। এই টোটাল ডায়াগ্রামে একটা অর্থ রয়েছে, জানো তো? এই অর্থগুলো তো বইতে পেয়ে যাবে। একটা ভক্তির, একটা জ্ঞান, একটা কর্ম, একটা যোগ, এইরকম একটা, আরেকটা মাঝে হচ্ছে পরম হংস আত্মার যোগ। আর ওই তলায় একটা লেখা রয়েছে, সাপের মধ্যে একটা লেখা থাকে। কেউ বলতে পারবে সাপের মধ্যে কি লেখা থাকে? রামকৃষ্ণ মিশনের লোগোতে সাপের মধ্যে কি লেখা থাকে? তোমরা তো অনেক দিন ধরে এই যুব মহামণ্ডলের সঙ্গে যুক্ত, দেখি বলো দেখি, রামকৃষ্ণ মিশনের লোগোতে স্বামী বিবেকানন্দ কি লিখলেন সাপের মধ্যে? ওইসব জানতে চাই না, কি লেখা আছে বলতে চাই, জানতে চাইছি। হ্যাঁ, জানো না? দেখেছো? তাহলে এগুলো জানতে হবে। লেখা রয়েছে তান্ন হাংস প্রচোদয়াৎ। কি বললাম? ক্লিয়ার? বোঝা গেল? তাহলে সবটা জানতেও হবে, কর্মীয় হতে হবে, ভক্ত হতে হবে, জ্ঞানী হতে হবে, একসঙ্গে সব কিছু হতে হবে, তবে যুব মহামণ্ডলে, তবে তুমি একজন ঠিক ঠিক পথ প্রদর্শক হবে। এটা আমি সব জায়গায় যুব মহামণ্ডলে গিয়ে বলি যে আমরা অর্ধেক জানি, অর্ধেক জানি না, জানবার মধ্যে আগ্রহ নেই, আগ্রহ বাড়ানোর চেষ্টা করার লোক নাই। তো এই হচ্ছে আগ্রহ কি করে বাড়াতে হয় এইটা। তো যাই হোক, তো এইবার হচ্ছে স্বামী বিবেকানন্দ ওইটা ওখানে বসে এঁকে দিলেন। নেক্সট, এইবার বিবেকানন্দ একটু খেলাধুলার কথা বলি। ছেলেরা আছে, ক্রিকেট খেলিস? সব খেলো তোমরা ক্রিকেট। এই ভারতবর্ষে প্রথম ভারতকে ক্রিকেটের জগতে কে জিতিয়েছিল? হ্যাঁ, নরেন্দ্রনাথ দত্ত। জেনে রাখো, এইটা জেনে রাখো, এটা বলি, এটা অনেকেই জানে না। তখন পরাধীন ভারত, ইডেনে নেট প্র্যাকটিস হতো, তখন এক বছরে একটাই খেলা হতো ইংল্যান্ডের সঙ্গে। সেই ইংল্যান্ডের সঙ্গে ভারতের যখন খেলা হতো, কলকাতার ক্লাব, তখন কলকাতা তো ভারতবর্ষের রাজধানী, সেই কলকাতার ক্লাবের সঙ্গে যখন ইংল্যান্ডের ক্লাবের খেলা হতো, সেই খেলবার সময় ঠিক আছে সবাই